ট্যাবের টাকা গায়েব হয়েছে এই খবর আমরা দেখিয়েছি এবং এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে। আর এরই মাঝে আরো চাঞ্চল্যকর খবর এলো, এবার আবাসের টাকাও গায়েব। ট্যাবের পর এবার আবাসের টাকা গায়েব গোয়ালপুকুরের পাঞ্চিপাড়া পঞ্চায়েত এলাকার ঘটনা। উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে, কিভাবে এই কারসাজি জানবো, ডিটেল জানাবে চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, কোথায় যাচ্ছে তাহলে টাকাগুলো, কিভাবে এই কারসাজি, কি বলছে পুলিশ? দেখো, জালিয়াতিদের আগে যে ঘটনা ছিল যে ট্যাবের টাকার উপরে নজর ছিল, কিন্তু এবার আবাসের টাকার উপরে জালিয়াতিদের নজর। এই যে জালিয়াতিরা তারা কিন্তু ধাপে ধাপে সেই টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ যে বেনিফিশিয়ারিরা তারা কিন্তু জানতে পারেন যে তাদের অ্যাকাউন্টে আবাসের যে টাকা রয়েছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার এই 60,000 টাকা করে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু সেই টাকা তুলতে কিন্তু ব্যাংকে ভিড় জমাচ্ছে। এই হিসাবে কিন্তু দেখা গেছে যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে পাঞ্চিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার 9 বেনিফিশিয়ারি তারা ব্যাংকে গিয়ে জানতে পারেন যে তাদের টাকা ধাপে ধাপে কেউ বা কারা প্রতারকরা কিন্তু তুলে নিয়েছে। কিন্তু তারা জানাচ্ছেন যে কোনো ওটিপি তাদের কাছে যায়নি, কোনো ফোন যায়নি। তারা এই বিষয়টা নিয়ে কিন্তু হতবাক হয়ে গেছে যে তাদের টাকাটা কিভাবে তাদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল। এই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হচ্ছে, পাশাপাশি ইসলামপুর যে সাইবার ক্রাইম থানা, সেই সাইবার ক্রাইম থানাতেও কিন্তু অভিযোগ করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে যে আবাসের টাকাটা কিভাবে গায়েব করা হলো, প্রতারকরা কিভাবে টাকা গায়েব করলো, কারণ যে তাদের অ্যাকাউন্টে বা তাদের মোবাইলে কোনো ওটিপি যায়নি, কোনো ফোন নাম্বার যায়নি, যে তারা ব্যাংকের কোনো ডিটেলস দিবে সেই বিষয়টাও কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছু তথ্য নেওয়া হয়নি। সে তাছাড়া কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা গায়েব হয়ে গেল সবথেকে বড় প্রশ্ন। আমরা কথা বলেছিলাম এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত, তার বক্তব্য শোনাবো। তার আগে বেনিফিশিয়ারি তাদের বক্তব্য কি শুনুন। আমার অ্যাকাউন্ট থেকে 21,800 টাকা কেটে নেওয়া হয়েছে, ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। আপনার কি স্থানীয় মেম্বার ওনাদেরকে জানেন? হ্যাঁ, জানিয়েছি। ঘরের টাকা ঢুকছিল 60,000 টাকা, 3 কিস্তিতে টাকা কাটিছে। কত টাকা করে? 10,000, 9,000, 7,000। এখন কি করবো, এখন আজ অভিযোগ করতেছি, সরকারি জানবে, আমরা কি বলবো। টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো, যে না উঠে তাহলে অতটুকু আমরা দেখাবো। কোনো ওটিপি দেননি, কিভাবে টাকা গায়েব, সত্যি সবথেকে বড় আশ্চর্যের বিষয়। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, ব্যাংকের তরফ থেকে কি জানা যাচ্ছে, তারা কি জানাচ্ছে? দেখো, এই বিষয়ে কিন্তু যে বেনিফিশিয়ারিরা রয়েছে তারা কিন্তু ব্যাংকে গিয়েছিলেন এবং ব্যাংক থেকে তারা ওদেরকে পরিষ্কার ভাষা বলে দেওয়া হচ্ছে যে তাদের টাকা কিভাবে উইথড্র লেগেছে তারা কিছু জানেন না। বিষয়টা কিন্তু প্রশাসনের নজরে নিয়ে আসার জন্য তারা ব্যাংক কর্তৃপক্ষ কিছু জানিয়েছে। তবে এই বিষয় নিয়ে যখন স্থানীয় যিনি পঞ্চায়েত রয়েছেন, পঞ্চায়েতও কিন্তু বেনিফিশিয়ারিরা অভিযোগ করেছেন এবং পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পঞ্চায়েতের যে যারা নেতৃত্বরা রয়েছে, যারা প্রধান থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য, তারা কিন্তু ওই বেনিফিশিয়ারির মধ্যে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করার পাশাপাশি তারাও কিন্তু বিষয়টা খোঁজ নিচ্ছেন এবং ব্লক প্রশাসনের নজরে কিন্তু নিয়ে আসা হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। তবে কিভাবে সেই টাকাটা কিন্তু গায়েব হলো, ধাপে ধাপে গায়েব হলো, সেটা নিয়ে কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু হতবাক রয়েছেন। সঙ্গে থাকুন। অভিযোগ দেখেন, অভিযোগ সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে 60,000 করে। সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করব যতটুকু পারি, বা কিছু পকেট থেকেও লাগাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। প্রতারকরা প্রতারকগিরি করে নিয়ে চলে যাচ্ছে। এখানে সরকারের কাছে আমাদের একটা আবেদন যে সরকার নিজে তদন্ত করুক, তদন্ত করে যাদের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে তাদের টাকা রিটার্ন করার ব্যবস্থা করে দিক। এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল, সেম কাহিনী এটাও। দেখুন, উপভোক্তারা যে প্রশ্নগুলো তুলছে যে তারা কোনো ওটিপি তাদের কাছে আসেনি, তারা কোনো কিছু শেয়ার করেনি, কিন্তু সবথেকে বড় প্রশ্ন তাহলে কিভাবে এমন হলো। আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর সঙ্গে, তিনি এই প্রশ্নের কিছুটা উত্তর দিয়েছেন, শুনুন কি বললেন। ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা একবার ঢুকে যায় তাহলে ওটা কোনোভাবেই আবার ফেরত যেতে পারে না। যাদের টাকা মানে অ্যাকাউন্ট, তারা কোনোভাবে ভুল করে ওই মোবাইলের মধ্যে একটা কোনো সফটওয়্যার ইনস্টল করেছে, এগুলোকে রিমোট অ্যাক্সেস সফটওয়্যার আমরা লাস্ট 2-3 বছর ধরে দেখছি। ওই মোবাইলটার মধ্যে কন্ট্রোলটা চলে এসছে এবং সেখান থেকে কিন্তু যারা স্ক্যামার তারা নিজেরাই সমস্ত ইউপিআই কানেক্ট করে টাকাটাকে বার করে নিতে পারে। টিভিটা যেহেতু স্ক্যামারের ফুল কন্ট্রোল আছে মোবাইলের উপর,
ও ওটিপিটা দেখে ওটা টাকাটা ট্রান্সফার করে ওটিপিটা ডিলিট করে দেয়। যার মোবাইল সে বুঝতে পারে না, কারণ সে তো এই পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছে না। ওটিপি ছাড়া টাকা বেরিয়ে গিয়েছে, সে যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পোর্টালে গিয়ে কমপ্লেন করে, তাহলে কিন্তু ব্যাংকের পুরো টাকাটা তার দায়িত্ব ফেরত দেওয়া। আরও এক প্রতারণার খবর, অনেকেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন, সাবধান হয়ে যান। শেয়ার মার্কেটে এবার বিনিয়োগের লোভ দেখিয়ে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ, 24 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অঙ্কটা কিন্তু অনেকটাই বড়। বিধাননগর পুলিশের জালে এই ঘটনায় চক্রের দুই পান্তা গ্রেফতার, পীযূষ আগরওয়াল এবং শ্যাম আগরওয়াল। শেওড়াফুলি এবং হাওড়ায় থানা দিয়ে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। আরো ডিটেল আপনাদের জানাবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, অনেকেই কম বেশি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে, এই শেয়ার মার্কেটে বিনিয়োগের লোভ দেখিয়ে কিভাবে প্রতারণা করা হলো, আর এই চক্র কতদিন ধরে সক্রিয়? শেয়ার মার্কেটে ইনভেস্ট এবং কম সময়ে অধিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে কিন্তু এই প্রতারণা করা হয়েছে। মূলত 4/12/2024 মলয় কুমার রায় বিধাননগরের বাসিন্দা, তিনি প্রথম বিধাননগর সাব ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে এক ব্যক্তি, তার থেকে 24 লক্ষ টাকা কিন্তু প্রতারণা হয়েছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়া সাইটে একজনের সঙ্গে প্রথমে বন্ধুত্ব হয়, তারপরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তারা অ্যাড করা হয়। এই গ্রুপে বিভিন্নভাবে কিন্তু লাভবান হওয়ার ব্যাপারে তাকে উৎসাহী করা হতে থাকে পরবর্তী সময়ে, এবং 24 লক্ষ টাকা যখন তিনি ইনভেস্ট করেন, এরপরে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয় এবং সেখানে ইনভেস্ট করা সমস্ত ব্যক্তিরা তাদের কত টাকা ক্রেডিট হচ্ছে বা কত টাকা লাভবান হচ্ছে সেটা কিন্তু একেবারে দেখতে পাবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কোনোভাবেই অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করা যাচ্ছিল না। এরপর তিনি বুঝতে পারেন সম্পূর্ণভাবে তিনি প্রতারিত হয়েছেন, বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করে। এরপরে পুলিশ যখন তদন্তে নামে দুজনকে, একজনকে শেওড়াফুলি থেকে, অন্যজনকে হাওড়া থেকে, এই দুজনকে পীযূষ আগরওয়াল এবং শ্যাম আগরওয়াল দুজনকে গ্রেপ্তার করেছে। আজকে আদালতে পেশ করা হয়েছে। একটি বড় চক্র কিন্তু কাজ করছে বলে এমনটা পুলিশ জানতে পেরেছে। সেই চক্রে হদিশ পাওয়ার জন্যই কিন্তু আজকে এবারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের হদিশকে পেয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বেশ, এবার কংগ্রেসেরও ঐতিহাসিক ভুলের কথা স্বীকার, রাজনৈতিক ভুলের শিকার। 26 বছর আগে কংগ্রেসের ভুলের কথা স্বীকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত ভুল ছিল, মমতা সম্পর্কে কংগ্রেসের অবস্থান ভুল ছিল বলেই দাবি কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদের ভুল স্বীকার। প্রদীপ ভট্টাচার্য ঐতিহাসিক ভুল স্বীকার। সোমেন মিত্র স্মৃতি অনুষ্ঠানে বিস্ফোরক প্রদীপ ভট্টাচার্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য, আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসি। বাংলায় আলাদা দল করে একমাত্র সফল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এর সঙ্গে ভর করে চলছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে, লাগাম টেনে ধরা হয়েছে। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, যখন তারা বহিষ্কার করলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি, সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছে। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছে। বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে টার্গেট এবিটি জঙ্গিদের, কিন্তু কেন টার্গেট, এর কিছুটা উত্তর পাওয়া গেল। এই বাংলাতেই অস্ত্র প্রশিক্ষণের ছক। এবিটি জঙ্গি যোগে এমনই নয়া চাঞ্চল্যকর তথ্য। অসম থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। হরিহরপাড়ায় প্রশিক্ষণের পরিকল্পনা এবিটি জঙ্গিদের। আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কি টার্গেট ছিল, কেন বাংলাকে বেছে নিয়েছিল, ডিটেল জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক,
বাংলাকে টার্গেট এবিটি জঙ্গিদের ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু একই সঙ্গে যে নয়া চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যে তার মধ্যে অন্যতম যে অস্ত্র প্রশিক্ষণের চক্র বা এখানেই অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এমন জায়গাও তারা বেছে নিয়েছিল। কোন কোন জায়গা বেছে নিয়েছিল, কি টার্গেট ছিল, কেন বাংলাকে বেছে নিল, জেরাতে কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দেখো, ইতিমধ্যে সম্প্রতি বেঙ্গল এসটিএফ এর তরফে যে দুজন এবিটি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, সাজিবুল ইসলাম এবং মুস্তাকিন মণ্ডল, এই দুজনকে জেরা করেই চাঞ্চল্য তথ্য কিন্তু সামনে এসেছে তদন্তকারী অফিসারদের। দেখা গেছে যেভাবে আসামে যে নদীর চরকে ব্যবহার করে অস্ত্র প্রশিক্ষণ, আইডি বিস্ফোরণ, এই ধরনের ঘটনা ঘটানো হতো, ঠিক সেইভাবেই তারা পরিকল্পনা করেছিল মুর্শিদাবাদের যে হরিয়ারপাড়ার খারিজি মাদ্রাসা, সেই খারিজি মাদ্রাসা এসেই অস্ত্র প্রশিক্ষণ করার। অর্থাৎ এই যে এবিটি জঙ্গিদের গ্রেফতার করা হলো, তাদের জিজ্ঞাসাবাদে এই যে পরিকল্পনা, তাদের বাংলাতেও একটা প্রশিক্ষণ কেন্দ্র এবং এই খারিজি মাদ্রাসাগুলোকে ব্যবহার করা, এই বিষয় কিন্তু সামনে আসছে। ঠিক যেভাবে অসমের নদীচর ব্যবহার করে তারা আইডি বিস্ফোরণ থেকে শুরু করে অস্ত্র প্রশিক্ষণ করতো, সেটাও কিন্তু তারা বাংলায় করার জন্যই দিনে দিনে তাদের যে সার্কেল তা বৃদ্ধি হচ্ছিল। দেখা গেছে যে অপারেশন প্রজ্ঞাতে পরে এবিটি জঙ্গি কেরল, বাংলা এবং আসাম থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শেষ যে দুজনকে গ্রেফতার করা হলো, তাদের জিজ্ঞাসাবাদে কিন্তু এই চাঞ্চল্য তথ্য উঠে আসলো। এবং যে বিষয়টি সামনে আসছে যে এবিটি নেতা জসিম উদ্দিনের যে বই, সেই বই নিয়ে একাধিক এরম এবিটি যারা জঙ্গি রয়েছে তারা কিন্তু মুর্শিদাবাদে আনাগোনা করতো। শুধু তাই নয়, আসামের এবিটির যিনি প্রধান অর্থাৎ নুরুল ইসলাম মন্ডল, যাকে এর আগে আসাম এসটিএফ গ্রেফতার করেছে, তিনিও কিন্তু মুর্শিদাবাদে একাধিক জায়গায় এসেছিলেন, বেশ কিছুবার তারা মিটিং করেছিল। অর্থাৎ এই মুর্শিদাবাদ বা বাংলার আরো বেশ কিছু জায়গায় এরকম একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা তাদের কিন্তু একটা মোটো ছিল বলা যেতে পারে। এবং এই সম্প্রতি যে দুজন জঙ্গিকে গ্রেফতার করা আছে, সেই দুজনকে গ্রেফতার করেই কিন্তু এই তথ্য উঠে এসছে। অর্থাৎ স্লিপার সেলকে সজাগ করার বিষয়, যেটা নিয়ে কিন্তু এর আগেও এডিজির তরফ থেকে জানানো হয়েছে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। যত দিন এগোচ্ছে এবিটি জঙ্গি গ্রেফতারের পর কিন্তু এই একটা পরিকল্পনা, নাশকতার ছক, সেই বিষয়টা কিন্তু সামনে আসছে। প্রিয়াঙ্কা, দেখুন, গতকালই কলকাতায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি তরুণীকে। ধৃতের নাম বেবি বিশ্বাস। তাকে 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। এনআরএস এর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে ওই তরুণীকে। শিয়ালদা গেস্ট হাউসে থাকছিলেন ওই মহিলা। বৈধ কাগজপত্র দেখাতে না পারার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কিভাবে ভারতে প্রবেশ করলো, কি কারণে ভারতে এলো, আরো ডিটেলস জানাবে আমার সঙ্গে রয়েছে অমিত। অমিতের কাছ থেকে জানবো, অমিত, কি কারণে ভারতে এলো ওই তরুণী এবং কিভাবেই তার ভারতে প্রবেশ? দেখো, বেবি বিশ্বাস নামে 20 বছরের যে যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি নাগরিক হিসেবে, যার কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশ থেকে আমাদের দেশে আসার বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারিম থানার তরফে। কি কারণে উনি এলেন আমাদের দেশে, সেক্ষেত্রে উনি যেটি পুলিশের কাছে দাবি করেছেন যে তার বাড়িতে তার মা বাবা বা পরিবারের সদস্যরা তার উপর অত্যাচার করতেন, মারধর করতেন, সেই জায়গা থেকে বাড়ি থেকে পালিয়ে কোথাও একটা কাজের সন্ধান তিনি করছিলেন এবং আত্মীয় তাকে সাহায্য করে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে, সেটাও অবৈধভাবে তার আত্মীয়তাকে সীমান্ত পার করিয়ে আমাদের দেশে নিয়ে আসে। বসিরহাট হয়ে তিনি 3 মাস আগে আমাদের দেশে ঢোকে এবং পরবর্তী সময়ে কাজের সন্ধানে মুম্বাই চলে গিয়েছিলেন এবং সেখানে পরিচারিকার কাজ করছিলেন হয়তো 2.5-3 মাস। এবং সেখানে কাজ করার সুবাদে তার একটা সময় গিয়ে তার সেখানে কাজ করতে ভালো লাগছে না, সে আবার বাংলাদেশ ফিরে যেতে চায়। এই এমন একটি জায়গা থেকে গতকাল ট্রেনে তিনি হাওড়া এসে পৌঁছন মুম্বাই থেকে এবং হাওড়া থেকে বাসে করে শিয়ালদা স্টেশনে নামার পর সেখান থেকে এনআরএস চত্বরের সামনে যখন তিনি ঘোরাঘুরি করছিলেন, সেই সময় তিনি পুলিশের নজরে আসেন এবং তাকে আটক করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয় বা তার কাছে পাসপোর্ট না থাকার কারণে সীমান্ত পার হয়ে এদেশে এসেছিলেন। এই কারণে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে আজকে আদালতে পেশ করা হয়েছিল। 18 জানুয়ারি পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তবে তিনি এখনো পর্যন্ত পুলিশের কাছে যে বিষয়গুলি দাবি করছেন, যে পরিবারের সঙ্গে ঝামেলা সেখান থেকে চলে আসে, সমস্তটাই এক্সামিন করা হচ্ছে পুলিশের তরফে। প্রাক্তন সাব ইন্সপেক্টর
আব্দুল হাই, যাকে গ্রেফতার করা হয়েছে, সেই আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে 12.5 লক্ষ টাকা। পাসপোর্ট জালিয়াতিতে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন এসআই এর অ্যাকাউন্টে কি সরাসরি টাকা পৌঁছে যেত? এর উত্তর নেব, জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে অমিত। অমিত, তাহলে কি প্রাক্তন এসআই আব্দুল হাই, এই সাব ইন্সপেক্টর প্রাক্তন, তার অ্যাকাউন্টে যে টাকাটা যেত সেটা কি জালিয়াতির এই 12 লক্ষ টাকা সরাসরি পৌঁছে যেত তার অ্যাকাউন্টে? এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে যে তথ্য এসছে, আব্দুল হায়ের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং যে অ্যাকাউন্ট থেকে আব্দুলের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, অর্থাৎ এই জালিয়াতির অন্যতম মাস্টার মাইন্ড বা মাথা বলা যেতে পারে সমরেশ বিশ্বাস, তার অ্যাকাউন্ট থেকে মূলত এই 12.5 লক্ষ টাকার বেশি টাকা আব্দুল হায়ের অ্যাকাউন্টে গিয়েছে। কি কারণে এই টাকা গিয়েছে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার কাছে বা তদন্তকারী আধিকারিকদের কাছে বিষয়টি উঠে এসেছে যে 52 জনের পাসপোর্ট ইস্যু করেছিলেন এনকোয়ারি অফিসার হিসেবে এই আব্দুল হাই। তার বিনিময়ে যে আর্থিক লেনদেন হয়েছে, যে পাসপোর্ট প্রতি 25,000 টাকা করে, যখন এই পাসপোর্টগুলোর জন্য সবুজ সংকেত দিয়েছেন, অর্থাৎ যে 52টি পাসপোর্টের কথা বলা হচ্ছে, যে 52টি পাসপোর্ট ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল এনকোয়ারি অফিসার হিসেবে আব্দুল হাই দিয়েছিলেন, তার বিনিময়ে যে 12.5 লক্ষ টাকার বেশি যে আর্থিক লেনদেন সেটি অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে এবং সেটি সমরেশের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় গিয়েছে হচ্ছে আব্দুল হায়ের অ্যাকাউন্টে। এই ট্রানজাকশনের বাইরে বা এই আর্থিক লেনদেনের বাইরে আর কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা বা অন্য কোনো আত্মীয়ের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কিনা, তদন্তকারীরা তারা কিন্তু খতিয়ে দেখছে। এদিকেই দেখুন, একদিকে এই 12.5 লক্ষ টাকা আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে, পুরোটাই জালিয়াতির টাকা কিনা। আর এদিকে পাসপোর্ট জালিয়াতিতে স্ক্যানারে 5টি মোবাইল ফোন, 4 অভিযুক্তের থেকে যে বাজেয়াপ্ত 5 মোবাইল, সেই মোবাইল থেকে ডিজিটাল তথ্য সংগ্রহ করছে পুলিশ। আদালতের অনুমতিতেই তথ্য সংগ্রহে জোর দেওয়া হচ্ছে। কার মোবাইল ফোন? মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস, তাদের মোবাইলে বিশেষ নজর। ডিজিটাল তথ্য পেতেই ফরেনসিক পরীক্ষা এই 5 মোবাইলের। আরো ডিটেইলস জানাবে অমিত, রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। অমিত, একেবারে দেখো, এই পাসপোর্ট জালিয়াতির মামলাতে ডিজিটাল এভিডেন্স অন্যতম তথ্য প্রমাণ এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের কাছে। সেই জায়গা থেকে যেমন সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড যেমন একদিকে তথ্য প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট যেমন তথ্য প্রমাণ, একই সঙ্গে যে 4 অভিযুক্ত মূলত যাদেরকে মনে করা হচ্ছে এই চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত, যেমন হচ্ছে গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই, এছাড়া এই চক্রের 2 মাথা মনোজ গুপ্তা, সমরেশ, এছাড়া ইতালিতে যিনি দীর্ঘ 10 বছর ছিলেন, যিনি এজেন্ট হিসেবে কাজ করতেন ধীরেন ঘোষ, এদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ পুলিশ আধিকারিকরা মনে করছেন মোবাইলে এমন কিছু মেসেজ বা স্টিল পিকচার বা নথি সেখানে ছিল যেগুলো ডিজিটাল এভিডেন্স রিলিজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞর হেল্প নিয়ে এই মোবাইলগুলো, এই সমস্ত যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে বা নষ্ট করা হয়েছে ফোনের তথ্য, সেগুলো উদ্ধার করার জন্য রীতিমধ্যে আদালতের অনুমতি নিয়েছে কলকাতা পুলিশ এবং এই 4 জনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে এই 5 মোবাইলে। বেশ, ধন্যবাদ অমিত। এদিকে ফের পুলিশের জালে বাংলাদেশি। রানাঘাট থেকে ধৃত 2 অনুপ্রবেশকারী, পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ। কয়েক মাস আগেই ভারতে অনুপ্রবেশ, কল্যাণীতে আত্মীয়র বাড়িতে আশ্রয়, কাজের খোঁজে ভারতে ধৃতরা। ওপার বাংলার দিকে নজর রাখা যাক। চাপে পড়ে সুর নরম, এখন সাম্যের বার্তা জামাত নেতার মুখে। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। কোথাও কিছু হলেই সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। আসি পরের খবরে। তাজ্জব ঘটনা,
বাড়ি থেকে বেরোচ্ছে তেল, কখনো দেওয়াল থেকে চুয়ে চুয়ে পড়ছে, কখনো আবার মেঝে থেকে তেল উঠছে। আর এ নিয়েই আতঙ্কে সোনারপুরের সরকার দম্পতি। তেলের উৎস সন্ধানে আসরে রাজপুর সোনারপুর পুরসভা। দেওয়াল থেকে তেল বেরোচ্ছে, মেঝে থেকে উঠছে তেল, তেল জমে দেওয়ালে কালো ছোপ পড়েছে। এটা কোনো রান্নাঘরের দেওয়াল নয়, বাড়ির বাইরের দেওয়ালে তেল জমেছে, কারণ এই দেওয়াল থেকেই মাঝে মধ্যে তেল বেরোয়। বাড়ির মেঝে থেকেও তেল ওঠে বলে দাবি। পরিবারের দাবি 50 বছর আগে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এই বাড়ি তৈরি হয়, আর প্রায় 2 বছর ধরে বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে। তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। হয়ে যাচ্ছে সমস্যা আর কি, পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর। বাড়ির উঠোন থেকে ঘরের মেঝে, বাড়ির একাংশ সব সময় তেল তেলে। এ নিয়ে সরকার দম্পতি বিরক্ত, তাদের মনে আতঙ্ক। বাড়ির দেওয়াল থেকে তেল বের হবে কেন? কারণ খুঁজতে আসরে রাজপুর সোনারপুর পুরসভা। আমরা তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর, এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাখি, আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই তেল দাহ্য নয়। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।